বধূর কাছে একজোড়া পুরানো তাস ছিল। বধূ বলতে ওই যে বউটা যে অপুকে নিয়ে গিয়েছিল, লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের যে স্ত্রী, তো ওর কাছে একজোড়া তাস ছিল, পুরনো তাস। ঠিক একজোড়া বলা চলে না, সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র। নানা রকমের তাস, এই বাঞ্চের থেকে কিছু, ওই বাঞ্চের থেকে কিছু নিয়ে, যেগুলো ইউজ হয় না, ব্যবহার হয় না, সেগুলো এক জায়গায় করা, তাও অনেকগুলো। অপু সেগুলি লইয়া মধ্যে মধ্যে নাড়ে চাড়ে, একটু বসে বসে নাড়াচ্ছে। রানুদির বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত তার গ্রামে। এগুলো যখনই এগুলো দেখছে, ওর কিন্তু গ্রামের বাড়ির কথাও মনে পড়ছে, তার মায়ের কথাগুলো। তো বছর রানুদির বাড়িতে মাঝে মধ্যে দুপুরবেলায় এরকম তাসের আড্ডা বসতো। সে বসিয়া বসিয়া খেলা দেখিত। টেক্কা, গোলাম, সাহেব, বিবি, কাগজ ধরা লইয়া প্রায় মারামারি হয়। বেশ খেলা, মানে অপুর কাছে বেশ মজা লাগে এইগুলো। সে তাস খেলিতে জানে না, তাহার মা, দিদি কেউই জানে না। এক একদিন তার মা তাস খেলিতে যায়, তাহার মাকে লইয়া কেউ বসিতে চায় না, যে দূর, ও খেলতে জানে না, ওকে নিয়ে বসবো কেন। সকলে বলে ও কিচ্ছু খেলা জানে না। সে যদি একজোড়া তাস পায়, তবে সে মা আর দিদি খেলে, তাহলে ও, ওর মা, দিদি এরা খেলবে। সন্ধ্যার পরে বধূর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল, মানে ডিনার মেবি। খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল। মানে তাকে যে খেতে দেওয়া হয়েছে, তার যে আয়োজন যেভাবে দেওয়া হয়েছে, এগুলো দেখে অপু পুরো অবাক। খুব ছোট্ট একখানা ফুলকাটা রেকাবিতে আলাদা করিয়া নুন ও লেবু কেন? বড় ভাতের থালা ধরো, তার পাশে একটা ছোট্ট প্লেট, তার মধ্যে লেবু, লবণ, এগুলো আলাদা করে দেওয়া। তো এগুলো আলাদা করে দেওয়া কেন? নুন লেবু তো মা পাতেই দেয়, বাড়িতে খেলে তো মা পাতের মধ্যে দিয়ে দেয়। প্রত্যেক তরকারির জন্য আলাদা আলাদা বাটি। তরকারি বা কত! অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য? অপু এই খাবারগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে। লুচি, লুচি! তাহার ও তাহার দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথার দেশের নীল বেলা আবছায়া দেখা যায়। মানে ও ভাবছে, এগুলো তো আমার আর আমার দিদির কল্পনার জিনিস, রূপকথার জিনিস, লুচি খাচ্ছি, এত বড় গলদা চিংড়ির মাথা। দিন দুই পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই তো মোটে কয়দিন, এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছিল না, কারণ মা ছেলেকে একটু বেশি ভালোবাসত। দুর্গার খেলা কয়দিন ভালো করে জমে নেই, কারণ ভাই নেই। অপুর বিদেশ যাত্রায় দিন কত আগে দেশি কুমড়ার শুকনা খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। শুকনো কুমড়ো, মিষ্টি কুমড়া দেখেছ তো? মিষ্টি কুমড়া যে খোলটা, তো ওই খোলটা নিয়ে ওদের মধ্যে কিছু ঝগড়া হয়েছে, তো মুখ দেখা দেখি, কথাবার্তা বন্ধ। এখন আরও অনেক কুমড়ার খোলা জমি আছে। দুর্গা কিন্তু আর সেগুলি জলে ভাসাতে যায় না, মানে ওগুলো নৌকার মতো করে ও জলে ভাসাতো। তো অপু আর দিদির মধ্যে ঝগড়া লেগে যায়, এটা আমার, আমি জলে ভাসাবো কেন? মিছিমিছি এই নিয়ে ঝগড়া করে তার কান মুড়ে দিলাম। দুর্গা হচ্ছে কেন যে ওর কানটা মুড়ে দিলাম। আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া করব না, সব খেলা সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী সর্বত্র বলিয়া বেড়াইতে লাগিল। যে তার, মানে অপুর কাছে তো এটা একটা অদ্ভুত ব্যাপার। প্রথমবার রেল লাইন দেখলো, ফেরার পথে রেলগাড়ি দেখেছিল কিনা সেটা বলা নেই, কিন্তু রেল লাইনের উপর দিয়ে গিয়েছিল। যেই বাড়িতে গিয়েছিল সেখানকার আয়োজন, তার আশেপাশে বাড়ি ঘরের আয়োজন, তাকে নিয়ে সবার যে আনন্দ উন্মাদনা, এগুলো থেকে সব অবাক হয়েছিল। রেলের রাস্তা, সেখান দিয়া সত্যিকার রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা, অবিকল যেন সত্যিকার ফল ওদের বাড়িতে দেখেছিল, মাটি দিয়ে তৈরি এগুলো। সেই পুতুলটা যেটার পেট টিপিলে মৃগী রোগীর মতো হাত পা ছুড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে কমলার বাড়িতে। কমলা বলে একটি মেয়ে, তাদের প্রতিবেশী ছিল লক্ষণ মহাজন, ওইটা একটা খেলনা ছিল, পেটের মধ্যে চাপ দিলে হাত পা ছড়িয়ে খঞ্জনি বাজায়। অনেকটা এখনকার দিনে সেই চাবি দেওয়া পুতুলগুলোর মতো। তারপর অমলাদি কত দূর যে সে গিয়াছিল, কত পদ্ম ফুলে ভরা বিল, কত অচেনা নতুন গাঁ পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া। রাস্তা অনেক দূর,
রাস্তার দুদিকে পদ্ম ফুলে ভরা দিঘি, এগুলো সব সে দেখেছিল। সেই যে কোন গায়ের পথের ধারে কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া গিয়া যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া বসাইয়া দুধ চিড়ে খাইতে দিয়াছিল। রাস্তায় ধরো হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত, কোথাও বসেছে, তো কামারের দোকান, যারা লোহার জিনিস তৈরি করে কামার, তার বাড়ির থেকে লোকজন এসে অপুকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে দুধ চিড়ে এগুলো খাইয়েছিল। কোনটা ফেলিয়া সে কোনটার গল্প করে, একটার পর একটা তো গল্প, প্রচুর গল্প। রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়, বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুলো দেখলি অপু? নোয়া মানে ওই যে খোয়াগুলো, পাথর। তার টাঙানো বুঝি? এটা কি তার লাগানো ছিল? খুব লম্বা। রেলগাড়ি দেখতে পেলি? না, রেলগাড়ি অপু দেখে নাই। এইটাই কেবল বাদ পড়িয়াছে, সে শুধু বাবার দোষে। বাবা যদি দেখাতো তাহলে হয়ে যেত। মোটে ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলে রেলগাড়ি দেখা যেত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠানে পা দিতে কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল, ও সঙ্গে সঙ্গে কি একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল, ও দুদিক হইতে দুটো কাঠির মতো কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। আসলে অপু বাড়ি ফিরে আসার পরে ও যে রেল রাস্তাটা দেখেছিল, ওটাকেও কাল্পনিকভাবে বাড়ির উঠোনে বানিয়েছিল। ও আর ওর দিদি মিলে রেলপথ খেলবে। তো কী করেছিল, দুদিকে দুটো খুঁটি লাগিয়েছিল, রশি লাগিয়েছিল, আর তার মধ্যে কিছু টানা এরম করে দিয়েছিল, মানে রেল লাইন বানিয়েছিল যে এটা হচ্ছে আমাদের রেল লাইন। এবার সর্বজা জল টল নিয়ে হয়তো বাড়িতে ঢুকছে, আর সরু রশি হয়তো খেয়াল করেনি, করে ঢুকছে, হট করে বুকের মধ্যে লেগে ওগুলো প্রাং করে ছিঁড়ে পড়ে গিয়েছে, ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমিষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বে। হঠাৎ করে এগুলো হয়ে গেল। অল্পক্ষণ পরে অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকিয়া দাঁড়াইয়া গেল। নিজের চক্ষুকে সে বিশ্বাস করিতে পারিল না। এ কি বারে, আমার টেলিগ্রাফে তার কে ছিল কে? না, ওর মনে হয়েছিল দিস ইজ দ্য টেলিগ্রাফ লাইন। রেল লাইনকে ও কল্পনা করেছে টেলিগ্রাফের লাইন, তো আবার টেলিগ্রাফে তার ছিল কে? কারণ ও বলেছিল না যে তার দিকে কোনো শব্দ যাচ্ছে, কেউ কি কোনো খবর পাঠাচ্ছে। পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মেলায় নাই। বুঝে গেল কার জন্য এটা হয়েছে। তার মনের ভিতর হইতে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো আর কেউ নয়। ঠিক মা। বাইরে ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের যে বিচিগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দর সবজি রান্না করা যায়। তো মা ওগুলো বসে ওগুলো ধুচ্ছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যুর ভঙ্গিতে, মানে একদম অভিমন্যুর মতো রেগে গিয়ে এরকম করে দাঁড়িয়ে পড়ে বলছে, এবং সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মতো ঋণের তীব্র মিষ্ট সুরে কইল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটাগুলো বুঝি বনবাগান ঘেটে নিয়ে আসিনি? ঋণে মানে সরু গলায়। ও খুব রেগে গিয়েছে, তো এবার করে কথা বেরোচ্ছে তাড়াতাড়ি করে, কোনো জায়গায় কথা আটকে যাচ্ছে, আর সরু গলায় কথাগুলো বলছে। তো চিৎকার করে কিন্তু মিষ্টি সুরে বলছে, আমি বুঝি বন টন ঘেটে খুঁজে সেই ডালপালা নিয়ে আসিনি। সর্বজা পিছনে ফিরিয়া বিস্মিতভাবে বলিল, অবাক হয়ে, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? আমার বুঝি কষ্ট হয় না? কাঁটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি? নবু রেগে গিয়ে বলছে, কি বলে পাগলের মতো, হয়েছে কি? সর্বজয়া বলছে, কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম আর ছিঁড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উদ্ভট্টি কাণ্ড ছাড়া তো একদণ্ড থাকো না বাপু। সর্বজয়া অপুকে বলছে, দেখেছি কি পথের মাঝখানে কি টাঙানো রয়েছে? টেলিগ্রাফ কি ফিলিগ্রাফ? আসছি তাড়াতাড়ি ছিঁড়ে গেল, তা এখন কী করবো বলো? কি ভীষণ হৃদয়হীনতা। মাঝে এই কথাগুলো বললো এভাবে, ভাবতে পারেনি যে মা এভাবে বলবে। ও খুব কষ্ট হয়েছে, কারণ অপু এগুলো খেলার জন্য বানিয়েছিল। আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে,
অবশ্য যদিও তার ভ্রান্ত ধারণা অনেক দিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে এতটা নিষ্ঠুর পাষাণী রূপে কখনো স্বপ্নে কল্পনা করেনি। মানে মা যে এতটা নিষ্ঠুর হবে, পাথরের মতো হয়ে যাবে। অপু এই কথাগুলো রেগে গিয়েছে, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তবুও কোনো রিয়াকশন দিচ্ছে না, উল্টো একদম ক্যাজুয়ালি বলছে কী হয়েছে এরকম। তো ওটা অপুর খুব লেগেছে। কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটা, কোথায় পালিকদের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরু মহাশয়ের বাসবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলানো গুলঞ্চলতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। গুলঞ্চলতাগুলো নেমে পেরেছে। এখনই রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক, আর কি না, ও ও মানে শেষ। হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণ বিধানো কথা বলিতে চাইল। মানে মনে হচ্ছে খুব একটা কথা বলে দিই, কথা শুনিয়ে দিই। এবং খানিকটা দাঁড়াইয়া বোধ হয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়ে তীব্র নিখাদে বইল। মানে কিছু একটা বলবে তো কথার না কোনো কিছু খুঁজে পেল না যে কী বলবে, তার জন্য সে অন্য কথায় চলে আসলো। কি বললো, আরও জোরে চিৎকার করে বলছে, আমি আজ ভাত খাবো না, যাও, কখনো খাবো না। তার মা বলল, না খাবি না খাবি যা, ভাত খেয়ে একবারে রাজা করে নেবেন কি না, এদিকে তো রান্না নামাতে তর্স হয় না, না খাবি যা, দেখবো খিদে পেলে কে খেতে দেয়, খাবি না তো খাবি না যা। ও ভেবেছিল মাকে যদি ওই কথা বলে মা একটু সিম্প্যাথি দেবে, একটু সমবেদনা জানাবে, আরে না না খেয়ে নে খেয়ে নে, ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি, সরি সরি ভুল হয়ে গেছে। ও এটা আশা করেছে তার মায়ের কাছ থেকে। মা উল্টা আরও ক্যাজুয়ালি বললো, খাবি না তো খাবি না যা, ভাগ। ব্যাস, চক্ষের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো, সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে, কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সেই সময় দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলল, ও অপু কোথায় যাচ্ছিস অমন করে, কি হয়েছে? ও অপু শোন। দুর্গা ঢুকছে, অপু তখন বেরোচ্ছে দৌড়ে। তাহার মা বলিল, জানি নে আমি, যত সব অনাচ্ছিষ্টি কাণ্ড বাপু তোমাদের, হার যত মানে বলছে যত সব অনাচ্ছিষ্টি কাণ্ড বাপু তোমাদের, হার মাস কালি হয়ে গেল, মানে পুরো পরিশ্রম করে করে আমি শেষ হয়ে যাচ্ছি। কী এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি ছিঁড়ে গেল, তা এখন কী হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলের রাগ, আমি ভাত খাবো না, না খাস যা, ভাত খেয়ে সব একেবারে সঙ্গে ঘন্টা দেবে কিনা তোমরা? এটা একটা কথার কথা। মাতা পুত্রে এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয় দুজনের মিল করানোর জন্য। সে অনেক ডাকাডাকির পরে বেলা 2টার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। কটার সময়? 2টার সময়। সে শুষ্ক মুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়দের বাগানে পড়ন্ত আম গাছের গুড়িটার উপর বসিয়াছিল। একটা আম গাছ এরকম করে হয়তো হেলে পড়ছিল, তার উপরে বসেছিল। বৈকালে যদি কেউ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিত না যে এই সেই অপু যে আজ সকালে মায়ের উপর অভিমান করিয়া দেশ ত্যাগী হইয়াছিল, দেশ ছেড়ে চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি করেছিল। বিকেলে ওর মানে মুডটা পুরো চেঞ্জ। অপু বিস্ময়ের সহিত চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকি নাই, ঠিক যেন একেবারে সত্যিকার রেল রাস্তার তার। মানে দিদি ওকে হেল্প করেছে নতুন করে বানাতে। সে সতুদের বাড়ি গিয়া বলল, সতুদা আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠোনে, চলো রেল খেলা করি, আসবে? তারকে টাঙিয়ে দিল রে? আমি নিজে টাঙালাম, দিদি ছোটা এনে দিয়েছে, ছোটো মানে ওই লাঠি টাঠিগুলো এগুলো। সতু বলল, তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কর্ম নয়। বড় ছেলেদের, তার থেকে বয়সে বড় ছেলেদেরকে আমি ডেকে দল বানিয়ে খেলা করব, সেটা তো হচ্ছে না, সমস্যা। তুমি একটা বড় কোনো ছেলেকে তুমি ডেকে এনে বলবে চলো খেলি আমরা, পাত্তাই দেবে না, তো যা আমি আমার বন্ধুর সঙ্গে খেলবো। কে তাহার কথা শুনিবে? তবুও আর একবার সে শত্রুর কাছে গেল। নিরাশ মুখে রোয়াকের কোণটা ধরিয়া নিরুৎসাহভাবে বলিল, চলো না সতুদা, যাবে? তুমি আমি আর দিদি খেলবো এখন। পরে সে প্রলোভনজনকভাবে বলিল, মানে একটা লোভ দেখিয়ে,
আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি লেবু পাতা তুলে এনে রেখেছি, ট্রেনের টিকিট তো বানাতে হবে, তো খেলার ছলে টিকিট, বাতাবি লেবু পাতা নিয়ে এসে ওটাকে টিকিট বানাবে। সে হাত ফাঁক দিয়া পরিমাণ দেখালো, মানে এরকম করে দেখালো এই এত যাবে। সতু আসিতে চাইল না। অপু বাহিরে বড় মুখ চোরা, সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। মুখ চোরা মানে লাজুক, লজ্জা পায়। দুঃখে তার চোখে প্রায় জল আসিয়াছিল। এত করিয়া বলিয়াও সতুদার মন ভিজিল না। ও খুব চেয়েছিল সতুও আসবে। পরদিন সকালে সে ও তার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকানঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাড়ি রইল। তো রেলপথ নিয়ে খেলা শেষ হয়ে গেছে, তার পরের দিন একটা দোকানঘর বানিয়েছি ইট টিট দিয়ে সাজিয়ে, সব কিন্তু খেলার ছলে, রান্নাঘরের মতো আর কি, ছোটোবেলা যে ছোটোদের রান্নাবাটি খেলা ওরকম টাইপের। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে, কোথায় কোন ফল, কোথায় কোন এই ওই পাওয়া যায়, দুর্গা বেশি জানে। দুজনে মিলিয়া নোনা পাতার পান, নোনা পাতা মানে আতা গাছের যে পাতা সেটা দিয়ে পান বানিয়েছে, মানে জাস্ট ওটাকে রেখেছে অ্যাজ এ পান। মেটে আলুর ফলের আলু, মেটে আলু মাটির নিচে এক ধরনের লম্বা টাইপের আলু হয়, সেটাকে রেখেছে হচ্ছে আলু হিসেবে, নর্মাল আলু হিসেবে। রাধালতা ফুলের মাছ, রাধালতা ফুল দেখতে অনেকটা মাছের মতো এরকম লম্বা ঝোলানোর মতো হয়, ওই ফুলটাকে রেখেছে অ্যাজ এ ফিশ, মাছ। ঠিক আছে, মানে খেলার ছলে তো, মানে একটা জিনিসকে, এটা ধরো আমি ফোনটাকে রেখেছিলাম, বললাম যে এটা দেখো, এটা একদম দেখতে এই ব্রেডটার পাউরুটির মতো না, বললাম যে এটা হচ্ছে পাউরুটি, মানে কথার কথা। তো রান্নাবাড়ি খেলছে রান্নাঘরের মতো, একটা ছোট্ট ওদের খেলার ঘরের, মানে খেলার ছলের দোকান ঘর আর কি। চিচ্চিরের বরবটি, মাটির ঢালা সৈন্ধব লবণ, মাটির চাক সেটা দিয়ে বানিয়েছে সৈন্ধব লবণ, যেটা রক সল্ট। রাধালতা, আচ্ছা, আরও কত কি সংগ্রহ করিয়া আনিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলল, অনেক দেরি হয়ে গেল। অপু বলিল, চিনি কিসের করবি রে দিদি, দোকানে তো গ্রোসারি শপ, চিনিও তো রাখতে হবে। দুর্গা বলিল, বাঁশতলার পথে সেই ঢিবিটা ভালো বালি আছে, বাঁশতলায় যাওয়ার রাস্তা ওইখানে একটা ঢিবির মতো আছে, ওখানে ভালো বালি আছে। মা চাল ভাজবার জন্য আনে, সেই বালি চল আনিগে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারে বনের মধ্যে ঢুকিল। খুব উঁচু একটা বনচটকা গাছের আগডালে, বনচটকা এক ধরনের ফলের গাছ, ওটা একদম উঁচুতে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে, সুন্দর গোল গোলাকৃতি, খুব রঙিন ব্রাইট কালার একটা ফল দুলছিল। অপু ও দুর্গা দুজনেই দেখিয়ে অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকে লতায় খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতে মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেইগুলোকে মাটি হইতে তুলিয়া লইল। মানে অনেক কষ্ট করে এই ফলগুলো পেরেছে, দেখতে বেশ সুন্দর গোল রঙিন ব্রাইট কালার, ওটাকে অ্যাজ এ শো স্টপার, মানে দোকানের বেস্ট আইটেম হিসেবে ওটাকে আনবেন। দেখো, পাকা ফল মোটে 3টি, প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যেই তাহার দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলেই প্রথমেই যেন তাহার নজরে পড়ে। দোকানের বেস্ট আইটেম হিসেবে রেখে দিল, যাতে দোকানে কেউ কিনতে আসবে, আরে এটা, তাই ওই দোকানে ঢুকবে লোক, ওরকম। পুরাদমে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া দোকানে পান প্রায় ফুরাইয়া ফেলিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে, এমন সময় দরজা দিয়া শত্রুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়িয়া গেল। এসো 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 এসো, দৌড়ে গেল। ও সতুদা, দেখো না কীরকম দোকান হয়েছে, কেমন ফল, এই দেখো আমি আর দিদি পেরে আনলাম। কী ফল দেখি, কী ফল বলো দেখি, জানো? সতু বইল, ও তো মাকাল ফল, দেখতে বাইরটা দেখতে খুব সুন্দর, আমাদের বাগানে কত ছিল। সতু আসাতে অপু যেন কৃতার্থ হইয়া গেল, মানে বড় কেউ এসছে। সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না, তাছাড়া সতুদা বড় ছেলেদের দলের চাই, মানে বড় ছেলেদের যে গ্রুপ সেই দলের হেড, সে আসাতে খেলায় ছেলে মানুষটিকু যেন কতকটা ঘুচিয়া গেল। ওই যে ওদের যে বাচ্চামি ব্যাপারটা, ওটা কিন্তু শেষ হয়ে গেল। অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিয়ে, মানে পুরো দমে আর কি খেলা চলার পর দুর্গা বলিল, ভাই আমাকে 2 মণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলাইয়া বলিল,
না বই কি, তোমরা তো হলে কনে যাত্রী, সকালে এসে নকুত করে নিয়ে যাব, মানে আদর আপ্যায়ন করে তোমাদেরকে নিয়ে যাব। সতুদা রানুকে বলবে আজ রাত্রে যেন চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসবো, মানে পুতুলের বিয়ে হবে। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই, এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত, মানে বিক্রয়ের জন্য, বিক্রি করার জন্য রক্ষিত মানে রাখা পণ্যের মধ্য হইতে কি যেন তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপুও ওরে দিদিরে নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণঋণে গলায়, সরু গলা চিৎকার করতে করতে সতুর পেছনে পেছনে ছুটিল। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সতু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল। মানে কী হলো ভাবতে দেখতে দেখতেই ওরা দৌড়। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতেই দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল তিনটির একটিও নাই। মানে অপু ওগুলো নিয়ে সতু ওগুলো নিয়ে দৌড় মেরেছে।